অ্যাকশন! স্যার 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 একটা ভাঙা হাড় এক্স-রে প্লেটে যেমন পরিষ্কার সাদা দাগ হয়ে ধরা পড়ে, হ্যাঁ, আর আমরা সাধারণ মানুষরা ভাবি অপরাধ আর তার বিচারটাও ঠিক তেমনই সাদা-কালো একটা বিষয়। একদম তাই। কিন্তু আজকের সোর্স ম্যাটেরিয়াল প্রমাণ করে যে বাস্তব দুনিয়ার সমাজ ব্যবস্থার এই এক্স-রে মেশিনটা আসলে পুরোপুরি নষ্ট। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, সোর্স হিসেবে আমাদের কাছে রয়েছে পল্লীগ্রাম টিভিতে সম্প্রচারিত শপথ নামক একটি বাংলা নাটকের ট্রান্সক্রিপ্ট। ঠিক। আর আপাত দৃষ্টিতে একে একটি সাধারণ অ্যাকশন বা রিভেঞ্জ ড্রামা মনে হতে পারে, কিন্তু আজ আমরা শুধু কে কাকে মারল বা কে জিতল সেই গল্প বলবো না। একদম না, বরং এর আড়ালে লুকিয়ে থাকা সমাজের পচন, সিস্টেমের ব্যর্থতা আর আইনি ও ব্যক্তিগত নৈতিকতার এক অত্যন্ত জটিল এবং ধূসর জগৎকে ডিকোড করব। বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই নাটকে প্রেম, কিডন্যাপিং, দুর্নীতি আর প্রতিশোধ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই স্ক্রিপ্টটির পড়তে পড়তে একটা খুব অস্বস্তিকর সত্যি লুকিয়ে আছে। মানে আইন খাতা কলমে সবার জন্য সমান, এই কথাটা আমরা বইতে পড়ি। হ্যাঁ, শুধু বইতেই পড়ি। ঠিক, কিন্তু বাস্তবে আইনের প্রয়োগ কিভাবে মানুষের ব্যাংক ব্যালেন্স, সামাজিক অবস্থান আর ক্ষমতার উপর নির্ভর করে পুরোপুরি বদলে যায় তার একটা নিপুণ ব্যবচ্ছেদ করা হয়েছে এখানে। অপরাধের সংজ্ঞা যে কতটা আপেক্ষিক হতে পারে সেটাই এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সোর্স ম্যাটেরিয়ালটি প্রথমেই আমাদের একটা বড় ধাক্কা দেয়। এই ধারণাটা ভেঙে দেয় যে অপরাধ সবসময় দৃশ্যমান বা সহজেই বোঝা যায় এমন কিছু। হ্যাঁ, প্রথম দৃশ্যটার কথাই ধরুন না। একদম। ওই যে একটা দৃশ্য আছে যেখানে একজন দাদু তার নাতনিকে হাতে নাতে ধরেন, মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পালাচ্ছিল। সাধারণ চোখে এটা কি একটা বয়ঃসন্ধিকালের প্রেম বা অবাধ্যতার গল্প? কিন্তু একটু গভীরে গেলেই পুরো সমীকরণটা পাল্টে যায়। হ্যাঁ, বেরিয়ে আসে যে ওই ছেলেটি আসলে কোনো প্রেমিক নয়, সে একটা বিশাল নারী পাচার চক্রের অংশ। ভাবুন একবার, সাংঘাতিক ব্যাপার। মেয়েটি যখন বুঝতে পারে যে তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পুলিশ এসে জানায় যে এর সাথে 363 ধারা কিডন্যাপিং, শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধের কড়া আইন বা পক্সো, হ্যাঁ পক্সো, এমনকি 307 ধারা বা হত্যার চেষ্টার মতো বিষয়গুলো জড়িয়ে আছে। এখানে অপরাধটা কিন্তু একটা ভালোবাসার মুখোশ পড়েছিল। বিষয়টা অনেকটা একটা সুতো ধরে টান দেওয়ার মতো। একটা সাধারণ প্রেমের গল্প মনে হলেও ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল নারী পাচার চক্র। ওই মুখোশটাই তো অপরাধীদের সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক বলেছেন। সংঘবদ্ধ অপরাধ বা অর্গানাইজড ক্রাইম ঠিক এভাবেই কাজ করে। তারা বয়ঃসন্ধিকালের স্বাভাবিক আবেগ, একাকিত্ব বা রোম্যান্টিক ফ্যান্টাসিকে টার্গেট করে। এটা কোনো হটকারী সিদ্ধান্ত নয়, রীতিমতো কর্পোরেট স্টাইলে। একদম অত্যন্ত সুপরিকল্পিত, ঠান্ডা মাথার এবং পুরোদস্তুর কর্পোরেট স্টাইলের একটা ব্যবসা। এই পাচার চক্রের সদস্যরা ইমোশনকে স্রেফ একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। ও বাপরে! এই ধরনের অপরাধের মূলে থাকে নিরেট লোভ এবং অন্য মানুষকে পণ্য হিসেবে দেখার এক ভয়ঙ্কর মানসিকতা। কিন্তু এখানেই ট্রান্সক্রিপ্টটা অপরাধের একদম অন্য একটা দিকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। এরপরে তো আমরা একদম অন্য রকম একটা অপরাধীদের দল দেখতে পাই, তাই না? হ্যাঁ, ওই ঠান্ডা মাথার পাচারকারীদের ঠিক উল্টো দিকে আমরা দেখি এমন একদল মানুষকে যারা এটিএম জালিয়াতির মতো ছোটখাটো অপরাধ করে। তাদের লক্ষ্য থাকে একটা 15 প্রো ম্যাক্স ফোন বা ধরুন 50,000 টাকা। কিন্তু এদেরকে যখন ধরা হয় তখন এই চক্রের মূল পরিকল্পনাকারী একজন নারীর বয়ান পুরো প্রেক্ষাপটটাকে উল্টে দেয়। হ্যাঁ, তার গল্পটা তো রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। তার স্বামী 2 বছর আগে লরি দুর্ঘটনায় মারা গেছেন,
আর তার ৮ বছরের ছেলের ব্রেন টিউমার। 1 মাসের মধ্যে অপারেশন না হলে ছেলেটি বাঁচবে না। সিরিয়াসলি, এই নারী তো পাচারকারীদের মতো লোভের বশবর্তী হয়ে অপরাধ জগতে আসেননি। না, আর এই জায়গাটায় সমাজবিজ্ঞানের একটা অত্যন্ত জটিল প্রশ্নের জন্ম দেয়। একজন মানুষ যখন অপরাধ করে তখন দায়ভারটা কার? শুধু কি সেই মানুষটির, নাকি সেই সমাজ ব্যবস্থারও যা তাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে? ওই নারীর কাছে তার সন্তানকে বাঁচানোর বৈধ কোনো উপায় আর অবশিষ্ট ছিল না। চিকিৎসা ব্যবস্থার বিশাল খরচ মেটানোর ক্ষমতা তার নেই। মানে সমাজ তাকে বাঁচার মৌলিক অধিকার থেকেই বঞ্চিত করেছে। ঠিক তাই, যখন রাষ্ট্র এবং সমাজ একজন নাগরিকের প্রতি তাদের প্রাথমিক দায়িত্ব বা সোশ্যাল কন্ট্রাক্ট পালন করতে ব্যর্থ হয়, তখন সেই নাগরিক কি সমাজে তৈরি করা আইন মানতে বাধ্য? ওই নারীর একটা ডায়লগ কিন্তু এই সোশ্যাল কন্ট্রাক্ট ভেঙে যাওয়ার ক্ষোভটাকেই সরাসরি তুলে ধরে। তিনি পুলিশকে বলছেন, যারা লাখ টাকার চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করে তাদের কোনো বিচার হয় না, আর যত শাস্তি সব এসে পড়ে গরিবদের ঘাড়ে। একদম। এটা শুধু একটা ডায়লগ নয়, এটা সিস্টেমের প্রতি চরম অনাস্থার প্রকাশ। কিন্তু এই জায়গাতেই আমার একটা প্রশ্ন জাগে, মানে পরিস্থিতি যতই চরম হোক না কেন, এই সার্ভাইভাল ক্রাইম বা বেঁচে থাকার তাগিদে করা অপরাধকে কি আমরা শেষ পর্যন্ত জাস্টিফাই করতে পারি? খুব ভালো একটা পয়েন্ট। যদি এই নৈতিকতার ধূসর জায়গাটাকে মেনে নিই, তাহলে তো আইনের আর কোনো অস্তিত্বই থাকে না, তাই না? ঠিক। আর এই দ্বন্দ্বটাই তো গল্পের মূল চরিত্র, মানে পুলিশ অফিসার জয় হাজরার মাধ্যমে সবচেয়ে বেশি ফুটে ওঠে। সে তো নিজেই একজন আইন রক্ষক হয়ে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? জয় হাজরার চরিত্রটা হলো এই পুরো পচে যাওয়া সিস্টেমের একটা সরাসরি প্রতিক্রিয়া। সে রাষ্ট্রের প্রতিনিধি, তার গায়ে পুলিশের ইউনিফর্ম, কিন্তু তার আসল উদ্দেশ্য আইন রক্ষা করা নয়। একদম। তার ব্যাকস্টোরিটা যদি দেখি, সে লালবাজারের মতো হেডকোয়ার্টার থেকে ইচ্ছে করে ট্রান্সফার নিয়ে মির্জাপুর থানায় এসেছে। এই ভৌগোলিক বা পদমর্যাদার পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে একদম তৃণমূল স্তরে এসেছে। কারণ ওই মির্জাপুর এলাকাতেই তার ভাইকে খুন করা হয়েছিল। সে এখানে ডিউটি করতে আসেনি, সে এসেছে তার ভাইয়ের খুনের বদলা নিতে। তার মুখের কথা, ভাইয়ের গা থেকে ঝরা রক্তের প্রতিটা ফোঁটার হিসেবে আমি নেব। সে রীতিমতো এনকাউন্টার করে অপরাধীদের মেরে ফেলার হুমকি দেয়। সে তো আইনের পোশাক পরা একজন ভিজিল্যান্ট বা অ্যান্টি হিরো। সে কি আসলেই কোনো হিরো? যদি আমরা বিষয়টাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এই অ্যান্টি হিরো বা ভিজিল্যান্ট চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক আবেদন কিন্তু বিশাল। যখন প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থা ধীরগতির হয়, দুর্নীতিতে আটকে থাকে, তখন সাধারণ মানুষ চরম হতাশায় ভোগে। হ্যাঁ, তারা কোর্টের তারিখ আর আইনি মারপ্যাচ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে। তখন তাদের অবচেতন মন এমন একজন উদ্ধারকারীকে খোঁজে যে ফাইলের পরোয়া করবে না, সরাসরি অপরাধীর কলার চেপে ধরবে। জয় হাজরা সেই ফ্রাস্ট্রেশনেরই একটা কাল্পনিক প্রতিষেধক। দারুণ বলেছেন। তার ইউনিফর্মটা তাকে একটা আইনি বৈধতা দেয় ঠিকই, কিন্তু তার কাজগুলো পরিচালিত হয় তার ব্যক্তিগত ক্ষোভ থেকে। এই বৈপরীত্যটাই এই চরিত্রের সবচেয়ে শক্তিশালী দিক। যে লোকটা আইনের পরোয়া না করে সন্দেহভাজনদের এনকাউন্টার করার কথা বলছে, সেই আবার ওই ব্রেন টিউমারে আক্রান্ত ছেলের অসহায় মাকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং চিকিৎসার ব্যবস্থাও করছে। হ্যাঁ, এই কারণেই ওই নারী জয়কে ফেরেশতা বা দেবদূত বলে আখ্যা নেন। কারণ রাষ্ট্র যা দিতে পারেনি, চিকিৎসা এবং সুরক্ষা, জয় ব্যক্তিগত উদ্যোগে সেটাই দিয়েছে। কিন্তু এই ফেরেশতা হয়ে ওঠার প্রক্রিয়াটা কি সাংঘাতিক বিপজ্জনক নয়? ঠিক, কারণ যে পুলিশ অফিসার আজ নিজের বিবেকের জোরে ভালো কাজ করছে, সে তো কাল নিজের ব্যক্তিগত আক্রোশ মেটাতে ক্ষমতার অপব্যবহারও করতে পারে। এটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক উদ্বেগ। ব্যক্তিগত নৈতিকতার ওপর ভিত্তি করে কখনো একটা দেশের বিচার ব্যবস্থা চলতে পারে না। না, একদমই না। একজন ব্যক্তির মুড বা মেজাজের ওপর যদি ন্যায় বিচার নির্ভর করে, তবে সেটা আইনের শাসন নয়, সেটা হলো একনায়কতন্ত্র। ঠিক। কিন্তু এই নাটকে সমাজ এতটাই ভেঙে পড়েছে যে মানুষ সেই বিপদটাকে মেনে নিতে রাজি, যদি তারা একটু তাৎক্ষণিক বিচার পায়। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। মানে সিস্টেমের আসল রূপটা বেরিয়ে আসে যখন জয়ের এই ব্যক্তিকেন্দ্রিক নৈতিকতার সাথে প্রাতিষ্ঠানিক ক্ষমতার সরাসরি সংঘাত ঘটে। হ্যাঁ, ওই শঙ্করের এন্ট্রির জায়গাটা। একদম। শঙ্কর নামের এক এমএলএ বা এমপি পর্যায়ের প্রভাবশালী ব্যক্তির
5320 বোতল ফেন্সিডিল জয় উদ্ধার করে। এই শঙ্কর চরিত্রটি হলো সিস্টেমের ভেতরে থাকা পচনের একটা জীবন্ত রূপ। শঙ্কর যখন থানায় আসে তার মধ্যে কোনো ভয় বা অনুশোচনার লেশমাত্র নেই। সে এমনভাবে কথা বলে যেন থানাটা তার নিজের ড্রয়িং রুম বা বসার ঘর। বিষয়টা অনেকটা এমন যে কেউ দাবা খেলছে, কিন্তু সেই দাবার বোর্ড, দাবার ঘুঁটি, এমনকি খেলার নিয়মকানুন সবই তার নিজের কেনা। হ্যাঁ, সে জানে এই খেলায় তার চেকম্যাট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দাবার বোর্ডের এই মেকানিজমটা ক্ষমতার একটা দারুণ বিশ্লেষণ। শঙ্করের মতো ক্ষমতাবানরা রাষ্ট্রযন্ত্রকে ভয় পায় না, কারণ তারা নিজেরাই সেই যন্ত্রের নিয়ন্ত্রক। ঠিক। তাদের কাছে পুলিশ, আইন, আদালত এগুলো সাধারণ মানুষকে শাসন করার হাতিয়ার মাত্র। যখন সে জয়কে প্রকাশ্যেই হুমকি দিয়ে বলে যে তার হুকুম পেলে জয়ের বুকের পাটা কুকুরের খাবার হয়ে যাবে। ওহ, সাংঘাতিক একটা ডায়লগ। হ্যাঁ, এবং সেটা কোনো ফাঁকা আওয়াজ নয়। সে জয়কে স্মরণ করিয়ে দিচ্ছে যে ইউনিফর্মের একটা নিজস্ব ক্ষমতা থাকলেও রাজনৈতিক ক্ষমতার কাছে সেটা একেবারেই তুচ্ছ। এবং শঙ্করের এই দম্ভটা যে কতটা রূঢ় বাস্তব তার প্রমাণ পাওয়া যায় যখন তার উকিল থানায় প্রবেশ করে। হ্যাঁ, ওই সিনটা। উকিল এসে একেবারে বুক ফুলিয়ে দাবি করে যে যেই গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে সেই গাড়িটা নাকি 1 সপ্তাহ আগেই চুরি হয়ে গেছে। আর তাদের কাছে এই তথাকথিত চুরির একটা মিসিং ডায়েরিও আছে। ক্ষমতাবানদের অপরাধ করার ধরনটা দেখুন একবার। এখানে কোনো গোলাগুলি নেই, কোনো পেশি শক্তির আস্ফালন নেই, সির্ফ একটা কাগজের টুকরো, একটা ভুয়া মিসিং ডায়েরি দিয়ে একটা বিশাল মাদক পাচারের ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। আইনের ফাঁক ফোকর গলিয়ে অপরাধকে কিভাবে আইনি বৈধতা দেওয়া হয় এটা তার একটা টেক্সটবুক উদাহরণ। ঠিক বলেছেন। এবং সবচেয়ে ভয়াবহ দিকটা হলো এই মিসিং ডায়েরিটা তো আকাশ থেকে পড়েনি। এটা তৈরি করেছে ওই থানারই একজন জুনিয়র অফিসার সঞ্জয়। মানে সিস্টেমের রক্ষকরাই সিস্টেমকে ধ্বংস করার কাজে লিপ্ত। একদম। অপরাধীরা বাইরে থেকে এসে দুর্গের দরজা ভাঙছে না, বরং দুর্গের ভেতরে থাকা প্রহরীরাই দরজা খুলে দিচ্ছে। এই আমলাতান্ত্রিক জালিয়াতি বা বিউরোক্র্যাটিক ফ্রড হলো আধুনিক অপরাধ জগতের সবচেয়ে বড় ঢাল। কিন্তু এখানেই ট্রান্সক্রিপ্টটা আমাদের একটা অদ্ভুত আশার জায়গা দেখায়। হ্যাঁ, সঞ্জয়ের পরিবর্তনটা ঠিক। সঞ্জয় নামের এই জুনিয়র অফিসারটি, যে হয়তো ভয়ে বা টাকার লোভে শঙ্করকে সাহায্য করেছিল, তার মধ্যে একটা মাইক্রো রিবেলিয়ন বা ছোটখাটো বিদ্রোহ আমরা দেখতে পাই। সে যখন বুঝতে পারে যে একজন পুলিশ অফিসার হয়ে সে আসলে একজন গুন্ডার দাসে পরিণত হয়েছে, তখন তার ভেতরে অপরাধ বোধ কাজ করে। হ্যাঁ, সে জয় হাজরার কাছে গিয়ে ক্ষমা চায় এবং শঙ্করের অবৈধ ব্যবসার সমস্ত এভিডেন্স বা প্রমাণ সমেত একটা ফাইল জয়ের হাতে তুলে দেয়। সঞ্জয়ের এই পরিবর্তনটা প্রমাণ করে যে সিস্টেমের ভেতরে পচন থাকলেও তা নিরাময়যোগ্য। সঞ্জয়ের এই পদক্ষেপটা মনস্তাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেম বছরের পর বছর চলতে থাকে, তখন তার ভেতরের মানুষগুলোও ধরে নেয় যে এটাই স্বাভাবিক নিয়ম, মানে গা শোয়া হয়ে যায় আর কি। ঠিক। কিন্তু যখন জয় হাজরার মতো কেউ এসে সেই নিয়মে ধাক্কা দেয়, তখন সঞ্জয়ের মতো সাধারণ কর্মচারীদের ভেতরে সুপ্ত বিবেকটা জেগে ওঠে। সে বুঝতে পারে যে ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাওয়ার চেয়ে নিজের ভুল স্বীকার করে সঠিক কাজ করাটা অনেক বেশি সম্মানের। একদম। তার এই ছোট্ট বিদ্রোহটাই ক্ষমতাবানদের ওই নিশ্ছিদ্র দাবার বোর্ডে একটা বড় ফাটল ধরিয়ে দেয়। আর এই ফাটলটাই গল্পটাকে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত সংঘাতের দিকে টেনে নিয়ে যায়। স্ক্রিপ্টের শেষের দিকের উত্তেজনাটা রীতিমতো শ্বাসরুদ্ধকর। হ্যাঁ, একদম টানটান উত্তেজনা। শঙ্কর যখন বুঝতে পারে যে এই নতুন অফিসারটিকে কেনা যাচ্ছে না, ভয় দেখানো যাচ্ছে না, এবং এই অফিসারটি আসলে তার হাতে খুন হওয়া ছেলেটিরই ভাই, তখন সে চরম সিদ্ধান্ত নেয়। সে নির্দেশ দেয় আজকে রাতেই ওকে ওর ভাইয়ের কাছে পাঠিয়ে দে। অর্থাৎ সে রাতে জয়কে হত্যা করার নীল নকশা তৈরি হয়। এখানে শঙ্কর আর কোনো আমলাতান্ত্রিক ঢাল ব্যবহার করছে না, সে সরাসরি আদিম হিংসার পথ বেছে নিচ্ছে। কারণ শঙ্কর বুঝতে পেরেছে যে এখানে আইনের যুদ্ধ হচ্ছে না, হচ্ছে অস্তিত্ব রক্ষার যুদ্ধ। জয়ের লড়াইটা যেহেতু ডিউটি নয়, বরং ব্যক্তিগত প্রতিশোধ, তাই তাকে টেবিলের ওপারে বসে আইনি চুক্তিতে বাধা যাবে না। তাকে থামাতে হলে চিরতরে মুছে ফেলতে হবে। ঠিক। আর এই চরম মুহূর্তের জন্য লেখক যে ন্যারেটিভ টেকনিকটা ব্যবহার করেছেন সেটা অসাধারণ। ওই প্যারালাল বা সমান্তরাল দৃশ্যগুলোর কথা বলছেন তো? হ্যাঁ। একদিকে শঙ্করের লোকেরা জয়কে মারার জন্য প্রস্তুত হচ্ছে,
কেউ একজন সেই খবর শুনে অফিসারকে সতর্ক করার জন্য দৌড়াচ্ছে, আর ঠিক সেই চরম উত্তেজনার মাঝে থানায় খবর আসে যে একজন জুনিয়র পুলিশের একটি কন্যা সন্তান হয়েছে। হ্যাঁ, সবাই মিষ্টি খাওয়ার কথা বলছে, একটা নতুন জীবনের আগমন উদযাপন করছে, আর অন্যদিকে মৃত্যুর কালো ছায়া একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। একটা ইমোশনাল কন্ট্রাস্ট তৈরি হয় এখানে। ঠিক, জীবন এবং মৃত্যু এই দুটো সম্পূর্ণ বিপরীতমুখী শক্তির এমন সমান্তরাল অবস্থান শ্রোতার মনে এক তীব্র উৎকণ্ঠা তৈরি করে। একটা নতুন শিশুর জন্ম মানে ভবিষ্যতের আশা, কিন্তু প্রশ্ন হলো এই শিশুটি কেমন পৃথিবীতে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এমন একটা সমাজ যেখানে তার বাবাকে বাধ্য হয়ে অপরাধীদের সাহায্য করতে হয়, যেখানে ন্যায় বিচার চাওয়ার অপরাধে মানুষকে খুন হতে হয়। এই বৈপরীত্যটা পরিস্থিতির ভয়াবহতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, যা চরম মুহূর্তের জন্য শ্রোতাকে প্রস্তুত করে। আর একদম শেষে গিয়ে শোনা যায় একটা তীব্র চিৎকার, আমাকে বাঁচাও। হ্যাঁ, এই একটা আর্তনাদ যেন পুরো সোর্স মেটেরিয়ালের সারমর্ম। এটা শুধু একটা চরিত্রের চিৎকার নয়, এটা সেই ব্রেন টিউমারে আক্রান্ত ছেলের মায়ের চিৎকার, নারী পাচার চক্রের ফাঁদে পড়া ওই কিশোরীর চিৎকার, আর সর্বোপরি এমন একটা সমাজের চিৎকার যা দুর্নীতির ভারে প্রতিনিয়ত শ্বাসরুদ্ধ হচ্ছে। একদম তাই। আসলে সমাজ যখন তার নাগরিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়, তখন এই ধরনের ফিকশন বা নাটকগুলো সাধারণ মানুষের জন্য একটা প্রেশার ভালভ হিসাবে কাজ করে। মানুষ যখন বাস্তবে বিচার পায় না, তখন তারা অন্তত কাল্পনিক জগতে দেখতে চায় যে কেউ একজন এসে এই শঙ্করদের মতো ক্ষমতাবানদের কলার চেপে ধরছে, তাদের অহংকার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষ যখন এই গল্পগুলো দেখে, তারা আসলে নিজেদের না বলা কথাগুলোই চরিত্রগুলোর মুখে শুনতে পায়। সোর্স মেটেরিয়ালটির গভীর বিশ্লেষণ থেকে আমরা দেখলাম যে এটি কেবল কিছু অপরাধ আর প্রতিশোধের কাহিনী বা বিনোদন নয়। এটি আমাদের প্রতিদিনের জীবনের হতাশা, দুর্নীতিগ্রস্ত সিস্টেমের প্রতি ক্ষোভ এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষার একটি প্রতিচ্ছবি। ঠিক, আমাদের চারপাশের অকেজ সিস্টেম, ক্ষমতার দম্ভ এবং সাধারণ মানুষের বেঁচে থাকার মরিয়া লড়াইয়ের একটা আয়না হলো এই নাটক। কিন্তু এই পুরো আলোচনার শেষে একটা অত্যন্ত গভীর এবং অস্বস্তিকর প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? এই নাটকে আমরা দেখলাম যে সিস্টেম যখন ফেল করে, তখন একজন ব্যক্তি তার নিজের নৈতিকতার জোরে ন্যায় বিচার আনার চেষ্টা করে। কিন্তু ভেবে দেখুন তো, যদি এমন হয় যে ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের সবসময় কোনো ফেরেশতা বা সুপার কপের উপর নির্ভর করতে হয়, তবে সমাজ হিসেবে আমরা ঠিক কতটা নিরাপদ? খুব ভাবার মতো একটা কথা। হ্যাঁ, যে সমাজে আইন তার নিজের শক্তিতে চলতে পারে না, সেখানে সত্যিকারের ন্যায় বিচার কি কখনো স্থায়ী হতে পারে? এই চিন্তার খোরাকটি নিয়েই আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। শ্রোতারা বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববেন।